ব্যবসায়ী গুণীজন যারা রয়েছেন এবং সর্বোপরি পথচালিত মানুষ এবং যাদের জন্য আমাদের শেকড়ের টানের এই প্রোগ্রাম, সেই ছোট প্রাণ ছোট কথার সাথী আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা সম্মান এবং ছোট ছোট কচিকাচাদের আমার স্নেহাশী জানিয়ে আমি দু চারটি কথা বলব। গতকাল একটা ঘটনা ঘটেছে, যাই হোক সেই ঘটনাটা সব বলছি। আমি বিদ্যালয়ে যখন জয়েন করি আমরা 3-4 জন একসঙ্গে বসতাম। আমার পাশে ছিলেন শাশুড়ি দিদি থাকতেন, আরেকজন দিদিমণি থাকতেন নবনীতা দাস, এবং আমাদের মধ্যমণি যিনি ছিলেন লালবিহারী মণ্ডল। গতকাল তিনি মারা গেছেন। দীর্ঘদিন চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ইংরাজি বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। স্যার সবসময় বই পড়তেন, ক্লাস শেষ বই পড়তেন। আর স্যারের দেখা দেখি আমরা নতুন নবাগত আমরাও পড়াশোনা করতাম স্যার দেখা দেখি। স্যার একদিন একটা কথা বলেছিলেন, এভরি ডে ইজ এ স্কুল ডে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে শেখার মুহূর্ত। তো আমি ছাত্রছাত্রীদের একটা কথা বলবো, এই জীবনে আমাদের জীবনে কোনো কিছু হঠাৎ করে স্থায়ী বা দুম করে কোনো কিছু হয়ে যায়নি। আজকে তোমরা যারা এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, যে সকল গুণীজন যাদের মূল্যবান বক্তব্য তোমরা শুনেছো, বিশেষ করে দিলীপ বাবু থেকে শুরু করে আমার মামা হবেন সম্পর্কে, তো উনাদের যে বক্তব্য তোমরা শুনেছো বা দিদির বক্তব্য বা আমাদের করকা স্কুলের হেডমাস্টার হচ্ছে ওনার যে বক্তব্য তোমরা শুনেছো, একটু হলেও তোমাদের জীবনে দাগ কেটেছে। তারা কিন্তু এখানে এসেছেন হঠাৎ করে, জীবনে এখানে আসেনি। পৃথিবী যেমন একটা ছন্দে চলে, জীবনেরও একটা ছন্দ রয়েছে। সেই ছন্দ যখন ছন্দহীন হয়ে পড়ে, এই ছন্দহীনতাকে পৃথিবী বলে তাকে ব্যর্থতা। অর্থাৎ আমাদের জীবনেও এই যে তোমরা এখানে পুরস্কার নিতে এলে, বলো তো, দেখো তো আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকেই পৃথিবীর আলো দেখার পর একটা সুশৃঙ্খল বদ্ধ ভাবে চলতে চলতে আজকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তোমরা কিন্তু আজ এই জায়গাটাই পৌঁছেছ। হঠাৎ করে হয়ে যাওনি, একটা দুম করে কোনো কিছু হয়নি। তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, কঠোর স্বপ্ন। তো আমি বলবো 1987 সালে 24শে মার্চ আর্জেন্টিনার একটা প্রত্যন্ত গ্রামে একটি শিশু জন্মগ্রহণ করলেন। তারা 3 ভাই 1 বোন। ভাইদের মধ্যে ছোট সে, একদম পড়াশোনা করতো না, একদম পড়াশোনা মানে কিছুই, তার পড়াশোনার প্রতি কোনো মনোযোগই ছিল না। কিন্তু খেলাধুলো বলো, দারুণ খেলাধুলো করছে, সেদিকে তার মন একবারে ঝাঁপিয়ে পড়ছে। তো সেই ছেলেটি যখন একটু একটু করে বড় হয়ে 11 বছর বয়স হলো, সঙ্গে সঙ্গে তার যে গ্রোথ হরমোন সেটার ঘাটতি দেখা দিল। তার বাবা একটা ইস্পাত কারখানার কর্মী আর মা হচ্ছে পরিচ্ছন্নতার কর্মী। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বললেন এর জন্য প্রতি মাসে খরচ $900, আমাদের ভারতবর্ষের হিসাব করলে প্রায় 80,000 টাকার মতো প্রতি মাসে খরচ। তা ওই রকম একজন গরিব পরিবারের সন্তানকে মানুষ করা 3 ভাই 1 বোনের মধ্যে কখনোই সম্ভব ছিল না। মা হাল ছাড়েনি, কারণ মা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাঠশালা। মাই হচ্ছে সবকিছু করতে পারে। মা বলছে আমার ছেলেটা তো খেলাধুলায় খুবই ভালো, তাহলে আমি ওই ছেলেটাকে যদি কোনো একটা ক্লাবে পৌঁছে দিই, ক্লাব যদি 2 টাকা দেয়, আমার ছেলেটাকে আমি সুস্থ করতে পারবো। বাবাকে জোর করে পাঠিয়ে দিলেন স্পেনের বার্সেলোনা বলে একটা ক্লাবে। তো সেই ক্লাবে যখন ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, দুর্দান্ত পারফরমেন্স দেখালো ফুটবলের ক্ষেত্রে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তাকে নিল না। ফিরে এসে মাকে সব ব্যর্থতার কথা বললো। মা, জানো আমি খুব ভালো খেলেছি,
কিন্তু আমাকে এরা নিল না। তো সেই মা বলছে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো, বিছানার কাছে চলো, তারপর তোমার সঙ্গে আমি কথা বলবো। বিছানার কাছে গিয়ে মা একটা পেন্সিল দিয়ে ওই ছেলেটিকে বললো তুমি এটাকে ফেলে দাও। ছেলেটি ফেলে দিয়েছে, পেন্সিলের সামনে শীষটা ভেঙে গেছে। মা বলছে তাহলে শীষটা ভেঙে গেছে, তার মানে পেন্সিলটাকে তুমি ফেলে দেবে? বলে না, আবার ওটাকে সাফ করে সুন্দর একটা পেন্সিল তৈরি করে নেবো। তাহলে তুমি তোমার জীবনে এমন ভাবে নিজেকে সাফ করো যাতে ওই বার্সেলোনা তোমাকে কালকে যেন আবার ডাকে, ওরাই ডাকবে, তোমাকে আর যেতে হবে না। অদ্ভুত ব্যাপার। 6 মাসের মধ্যে নিজেকে এমন ভাবে সে দোয়াজ করলো সেই ছেলেটা, বার্সেলোনা তাকে ডেকে তার জীবনের যে এই যে চিকিৎসার সমস্ত খরচ তারা গ্রহণ করলো। সেই 13 বছর 11 বছরের ছেলেটি পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে কলকাতা থেকে শুরু করে আমাদের হায়দ্রাবাদ থেকে শুরু করে বোম্বে থেকে শুরু করে মুকেশ আম্বানির ছেলে যাকে 11 কোটি টাকার ঘড়িটা দিয়েছে সে হচ্ছে সেই লিওনেল মেসি। আজকে এই পৃথিবীর উপগ্রহের মধ্যে, পৃথিবীর মতো একটা গ্রহের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। তাহলে আমাদের বুঝতে হবে, জীবনের স্বপ্নটা দেখতে হবে। সেই স্বপ্নটাকে সত্যি করার দায়িত্ব একমাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ পাঠশালা মায়ের হাতে। আমাদের জীবনটা কিন্তু এই পেন্সিলের মতো, আমরা যত একে সাফ করব ধীরে 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 কিন্তু আমরা আরো উন্নত হতে পারবো। আজকে যারা ব্যর্থ হয়েছে, যারা এখানে পুরস্কার নিয়েছে, তারাও যেমন নিজেদেরকে সাফ করবে। আর যারা পুরস্কার নিতে পারেনি, যে 1200 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু কম নয়, 1 নাম্বার হাফ নাম্বারের জন্য তারা ব্যর্থ হয়েছে, তারাও সাফ করে আগামী বছর তারা কিন্তু এই মঞ্চে উঠবে। সুতরাং সবাইকে এই পেন্সিলের মতো সবাইকে কিন্তু সাফ করতে হবে। আমাদের একটা কথা মনে রাখবে যে PAIN, পেন মানে যন্ত্রণা, মানে কঠোর পরিশ্রম করার মতো আমি খুব কঠোর পরিশ্রম করছি। আর এই পেন থেকে আসে গেন, GAIN। আবার এই পেন থেকে আসে প্লিজার। সুতরাং আমাদের স্বপ্নটা যেন, আমাদের শ্রমটা যেন আমরা ঠিক জায়গায় রাখতে পারি। আমি একটা কথা মনে করি, আমরা শিক্ষক সমাজ, এখানে যারা আমাদের সংগঠনের সদস্য রয়েছে, বোধহয় 80% আমরা শিক্ষক আছি। আমাদের একটা কথা আমার খুব মনে হয় যে ধনী গরিব, ওর বাবার অনেক টাকা আছে, ও ধনী, এর বাবা আমার বাবার কিচ্ছু নেই, আমি গরিব। আমি বলবো না, আমি গরিব তাকেই মনে করি যার বাবার প্রচুর টাকা রয়েছে কিন্তু যে কখনো স্বপ্ন দেখেনি, যার কখনো উদ্যোগ নেই, যার কখনো ইচ্ছা শক্তি নেই, সে হচ্ছে সব থেকে গরিব। কিন্তু সেই ছেলেটাই ধনী, সেই মেয়েটাই ধনী, যে মেয়েটার বাড়িতে একটা ভাঙা ঘর, যখন বৃষ্টি হয় ঘরের এক কোণে বসে থাকে, যখন সূর্যের আলো তার বাড়ির ভেতরে প্রবেশ করে, যখন চাঁদমাও তার বাড়ির ভেতরে উকি দেয়, দরজার এক কোণে বসে যে ছেলেটা স্বপ্ন দেখে, সেই রামচক রামেশ্বর বিদ্যা মন্দিরের অভিজিৎ দাস, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সায়ন বেজ বা এখন অরিজিৎ এখনই মঞ্চে নিল, এবং স্নেহা জানার মতো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ছাত্রী, আর চক্রাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের অভিজিৎ আমাদেরও ছাত্র, এবং তার সাথে সাথে বুদ্ধদেব দাস, আরো অনেকে রয়েছে। তাহলে এরা যে স্বপ্নটা দেখছে ওই ভাঙা ঘরের মধ্যে থেকে, তারাই কিন্তু প্রকৃত ধনী। তো সুতরাং মনে রাখতে হবে এই বিষয়ে। একটা ছোট্ট মেয়ের কথা, ক্লাস 7-এর একটা মেয়ের আমি গল্প করবো। আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করছে, পুনের একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করছে একটা মেয়ে, ছোট্ট মেয়ে। তার বাবা এইরকম বাজারের এক জায়গা থেকে আরেক জায়গায় বাবা মা দুজনে মিলে সবজি বিভিন্ন কুলির কাজ করে। মেয়েকে কি মানুষ করা যায় নাকি? গ্রামের মেয়ে, আমাদের মেয়ে ছেলে মেয়েরা চাষবাস করবে, বিভিন্ন কাজ করবে, লোকের বাড়ি ঝিটা করে কাজ করবে, এটাই হচ্ছে মেয়ের কাজ। কিন্তু মেয়েটা পড়াশোনায় ভালো, সে মনে করছে না আমি পড়তে চাই।
আমরা পড়ানো, আমাদের কাছে তোমাকে পড়ানোর মতো পয়সা নেই। তার মামা বাড়ি উদ্যোগ নিয়ে মামা বাড়িতে সে পড়াশোনা করবে। এই বছর সারা ভারতবর্ষব্যাপী 2.5 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা হয়েছিল। কোথায় যাবে? নাসাতে যাবে এবং ইসরোতে যাবে বলে 2.5 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা হয়েছিল 5 to 10 পর্যন্ত। সেই পরীক্ষায় প্রথম 50,000-এর মধ্যে স্থান পেল ওই মেয়েটা, ওই গ্রামের মেয়েটা। তারপর এলো দ্বিতীয় পর্বের পরীক্ষা, 50 জনকে বেছে নেওয়া হবে। 25 জন যাবে নাসা আর 25 জন যাবে ইসরো। তো সেই পরীক্ষা দেওয়া হবে কম্পিউটারে। বাড়িতে তো কম্পিউটার জীবনে স্বপ্ন দেখেনি। যে মেয়েটা একটা বাসে উঠে 3 কিলোমিটার দূরে স্কুলে যায়, বাসে উঠতে চায় না, কারণ এটা তার কাছে আইএসি, হেঁটে হেঁটে বাসে যায়। যে মেয়েটা মনে করে যে আমি, সে জীবনে কখনো ট্রেন দেখেনি, ট্রেন কিনি যে তার বাড়ির লোকেরা কেউ কখনো দেখেনি। কম্পিউটার তো দূরের কথা, আজকে 21শ শতাব্দীতেও সে কম্পিউটার দেখেনি। তার স্কুলে হেডমাস্টার তাকে বলছেন যে তুমি যখন পাস করেছো, তোমার আমার কম্পিউটারটি নিয়ে তুমি পরীক্ষাটা দাও, এমসিকিউ পরীক্ষা। ভাবলে অবাক হয়ে যাবেন, সারা ভারতবর্ষব্যাপী যে 2.5 লক্ষ আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, সেই পুনের মারাঠা, মানে মারাঠি তাদের যে, মানে আমাদের বাংলা মিডিয়াম তার মারাঠি মিডিয়াম, সেই স্কুলের ছেলে মেয়েটা কিন্তু কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েনি। তাহলে সেই সাধারণ একটা দরিদ্র এইরকম বাংলা মাধ্যমের মতো স্কুলের ছাত্র ছাত্রী সারা ভারতবর্ষব্যাপী 1 নম্বর স্থান অর্জন করেছিল এমসিকিউ পরীক্ষা। এবং এই 14ই নভেম্বর শিশু দিবসের দিন তাকে নিয়ে আমাদের দেশের ফ্লাইট উড়ে গেল নাসার উদ্দেশ্যে। তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা, তোমরা যারা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমাদের এখানে এসেছো, বা যারা আজকে পুরস্কার পাওনি, কেন তোমরা স্বপ্নটা দেখবে না? স্বপ্ন হচ্ছে এমন একটা ড্রিম, এমন একটা জিনিস যেটা তোমাকে কিছু করতে সাহায্য করবে, নিজেকে আবিষ্কার করতে সাহায্য করবে। কেন তুমি পারবে না সেই জায়গায় পৌঁছতে নিজেকে? আমি একটু কথা বলছি যে তোমরা 21 শতকের প্রজন্ম। এই শতকটা এমন একটা শতক, যে শতকে আমরা দেখতে পাই যে মানুষ প্রত্যেকেই কিছু না কিছু একটা জায়গায় পৌঁছবে। আজকে যে 1200 জন পরীক্ষা দিয়েছে, 1200 সামথিং আমাদের পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় পৌঁছবেই। কিন্তু আমি বলবো তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ নিতে। কি চ্যালেঞ্জ? যে চ্যালেঞ্জটা তোমরা নেবে, তোমরা এমন কিছু আবিষ্কার করো, এমন কিছু নতুন পৃথিবী তৈরি করো যেখানে অনেকেই আশ্রয় নেবে। স্যার বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণ একটা পাহাড়কে তুলে দিয়েছিল তার গ্রামবাসীকে ঝড় ঝড়ের হাত থেকে রক্ষা করে। সবাই কিন্তু পাহাড়ের তলায় আশ্রয় নিয়েছিল, গোবর্ধন পর্বত। তো সেই গোবর্ধন পর্বতের নিচে সবাই আশ্রয় নিয়েছিল। তা তোমরা আমাদের ময়না, সারা ভারতবর্ষের শিক্ষার 1 নম্বর পীঠস্থান ব্লক হিসাবে, তা তোমরা এমন একটা জায়গায় পৌঁছবে যে তোমাদের আশ্রয়ে বহু মানুষ স্থান পাবে। আজকে পরিবর্তনের যুগে ভাবো তো, এই ছোট ছোট আমার ছোট প্রাণ ছোট কথার সাথী, তোমরা স্বপ্ন দেখো তো যে তোমরা কেন পারবে না? এই পরিবর্তনটা তোমার হাত ধরে হবে না এমন কি আছে? একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় কথা বলছেন যে দেখবি এক সময় এমন কিছু একটা আবিষ্কার কেউ করে বসবে, সারা পৃথিবীটা তার হাতের মুঠোয় চলে আসবে। সেই ছেলেটা কখনোই ভাবেনি যে সেই পরিবর্তনে কাণ্ডারি হবে মার্ক জুকারবার্গ, ফেসবুকের আবিষ্কর্তা। তাহলে আমাদের ভাবতে হবে, এখানে যারা রয়েছে, যে সকল ছেলেমেয়েরা রয়েছে, বা যারা এই সারা ময়না অনেকে পরীক্ষা দিতেও পারেনি, হয়তো মেধাবী কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, তোমরা কেনই এই জায়গায় পৌঁছতে পারবে না? এটা তোমরা ভাবছো কি করে? নিজের জায়গায় নিজের ইটা বজায় রাখবে। একটা কথা মনে রাখবে, 3টা এল কথা মনে রাখবে। এল ফর লার্ন, শিখবে। আরেকটা শিখবে আনলার্ন। সেটা কি? যেগুলো আগে ভুল শিখেছি সেগুলোকে আমি মুছে দেবো, ইসির মতো মুছে দেবো সেগুলোকে। আরেকটা হবে রিলার্ন, আমি আবার শিখবো, নতুন করে শিখবো আমি। এটা হলে আমার মনে হয় সমস্ত কিছু আমাদের নতুন করে আমরা
বুঝতে পারবো, আমরা জানতে পারবো, তোমরা আরো 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 উন্নতি করতে পারবে। আমি একটা ছোট্ট কথা বলছি শোনো, যে আমাদের পৃথিবীতে 206টা দেশ আছে, যদিও আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জ অনুযায়ী 193টা দেশ। তো সেই 206টা দেশে মানুষ বাস করে খুব একটা কম নয়, 824 কোটি মানুষ বাস করে। দেখো আমাদের সৃষ্টিকর্তা যে ভগবান, আমরা যদি বলি সৃষ্টিকর্তা, আমাদের এই 824 কোটি মানুষকে তাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা করেছে। দেখবে পৃথিবীতে ব্যাংকে যাবে, তোমার ফিঙ্গারপ্রিন্ট আগে দেখবে। পৃথিবীতে মানে সৃষ্টিকর্তা যদি আমাদের 824 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা করে থাকে, তার মানে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে ইউনিক ভাবে, অন্যের থেকে তুমি স্বতন্ত্র, সম্পূর্ণ আলাদা। তাহলে তোমার চিন্তা হবে সম্পূর্ণ আলাদা, তোমার স্বপ্ন হবে সম্পূর্ণ আলাদা, তোমার চেষ্টা হবে সম্পূর্ণ আলাদা। একটা ক্লাসে যদি 200 জন ছাত্রছাত্রী থাকে, তোমার চিন্তা, তোমার চেষ্টা, তোমার সৃষ্টিটা হবে আলাদা। কারণ সৃষ্টিকর্তা তো তোমাকে আলাদা করেই জন্মগ্রহণ করেছে। আমরা যতই বলি তার মার মতো দেখতে, যতই বলি তার বাবার মতো দেখতে, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে পুরোপুরি ইউনিক ভাবে তোমাকে সৃষ্টি করেছে। তার তোমার চেষ্টাটা কেন অন্যরকম ভাবে, তোমার মনটা কেন অন্যরকম হবে না? এখানে একটা কথা বলে রাখি, যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি 27টা বছর একটা জেলের মধ্যে কাটিয়ে দিলেন, এত চারধারে অন্ধকার, জানালা দরজা বন্ধ ছিল, একটা মাত্র ভেন্টিলেশন খোলা ছিল। তখন তিনি বলেছিলেন যে আমার দেহটাকে ওরা জেলের মধ্যে রেখেছিল, কিন্তু ওই ভেন্টিলেটরের ভিতর দিয়ে আমার যে মনটা সারা দক্ষিণ আফ্রিকায় ছুটে বেরিয়েছে, সারা সমগ্র দক্ষিণ আফ্রিকায় ছুটে বেরিয়েছে। সুতরাং মনে রাখবে, তোমার জন্য একটা দরজা বন্ধ হতে পারে, হাজার হাজার জানালা খোলা আছে তোমার জন্য, দিক খোলা আছে। আজকে 21 শতাব্দীতে বিভিন্ন দিক খোলা হয়ে গেছে, তোমার জন্য হাজার হাজার দিক খোলা আছে। কেন তুমি পারবে না সেই দিকটা তোমার কাছে পৌঁছে, নিজের কাছে পৌঁছে নিয়ে যেতে? আমাদের এই শিলিগুড়ির একটি ছেলে ভাবলে অবাক হয়ে যাবে, বাবা লটারির টিকিট বিক্রেতা, টিনের ছাউনির ঘরে ছেলেটা ভালো পড়াশোনার স্বপ্ন দেখছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার 90% নাম্বার পেয়ে সে স্বপ্ন দেখছে আমি ডাক্তার হব, শিওর। তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, সেইভাবে প্রিপারেশনও নিচ্ছে। তো সেই ডাক্তার হওয়ার স্বপ্নের জন্য সে প্রিপারেশন নিল এবং নিট পরীক্ষার জন্য ব্যবস্থা নিল। দেখুন সময় একটা মানুষকে কোথায় পৌঁছে দেয়, 1 মিনিট সময়ের কি গুরুত্ব আজকে আমি এগুলো বলছি। তো ছেলেটা তারপরে তার শিলিগুড়ি গভর্নমেন্ট স্কুলে তার নিট পরীক্ষা সেন্টার হয়েছে। তো সেই সেন্টার এসে যখন পৌঁছলো, দেখলো 1 মিনিট দেরি হয়ে গেছে, অনলি 1 মিনিট। জীবনে 1টা মিনিটের গুরুত্ব কত দেখো। 1 মিনিটের জন্য গভর্নমেন্ট স্কুলের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার স্বপ্ন ভেঙে গেল যে আমি ডাক্তার হতে চাইছিলাম, আমার আর ডাক্তার হওয়া হলো না, আমি নিট পরীক্ষা দিতে পারলাম না। কিন্তু তার যে লটারি বিক্রেতা বাবা, লটারি টিকিট বিক্রেতা বাবা এবং মা তাকে অনেক করে বুঝালো, দেখ বাবা একটা দরজা বন্ধ হয়েছে, আর অনেক দরজা খোলা আছে। বিভিন্ন পরীক্ষা দিতে লাগলো। ভাবলে অবাক হয়ে যাবে যে সেই ছেলেটি আজকে ডিএসপি, ডেপুটি পুলিশ কমিশনার রজত কান্তি ঘোষ। তাহলে তোমাদের দরজা অনেক খোলা আছে, বিরাট বিরাট জায়গায় যাওয়ার রাস্তা খোলা আছে। একটা কথা মনে রাখবে যে আমাদের অনেক সময় আমরা ভাবি হতাশায় ভুগে যাই, কিন্তু একটাই কথাটাকে, ছোট্ট একটা কথাকে একটু উল্টে দেবে। কি উল্টে দেবে? আমরা যখন হতাশায় পড়ে যাই, আমরা আকাশের দিকে তাকিয়ে বলছি হোপলেস এন্ড, আমার কাছে হতাশায় সব সমাপ্তি হয়ে গেল। আমি বলবো না, ওই কথাটাকে একটু উল্টে দাও তো, এন্ডলেস হোপ, অফুরন্ত স্বপ্ন।
অফুরন্ত আশা, তাহলে ওই জায়গাটা আমাকে বুঝতে হবে। যে আশা নিয়েছিল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার 82টা কেমো নেওয়া একটা মেয়ে আদ্রিজাগণ 82 খানা 6 থেকে কেমো নিয়েছে। 82 ক্লাস 6 ক্যান্সার ধরা পড়েছিল, পৃথিবীর সব থেকে কঠিন রোগ, মারণ রোগ ক্যান্সার ধরা পড়েছিল আদ্রিজাগণ। সেই মেয়েটা 6 থেকে ধরা পড়ার পর 82 খানা মানে বোম্বাইতে 82 খানা কেমো নেওয়ার পরে সেই মেয়েটা কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 9ম স্থান অর্জন করেছে। তাহলে একটা কথা মনে রাখবেন, অন্ধকারের পরে ঠিক সকালের সূর্য কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে। ঠিক সেইভাবে তোমাদের খুঁজতে হবে একটা জায়গায়। আমি আজকে সফল হতে পারিনি, শেকড়ের টানের মঞ্চে উঠতে পারিনি, আমি আগামী দিনে কিভাবে উঠবো? হাল ছাড়া চলবে না। জীবনে হাল ছাড়লে কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের বিদ্যালয়ে একটি ছাত্র 5 বছর পর এবছর নিট পরীক্ষায় পাস করে সে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে সরকারি, বুদ্ধদেব দাস। সুতরাং মনে রাখতে হবে যে তালা আছে মানে অবশ্যই চাবি আছে। চাবিটা হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, চেষ্টা করো, বাট পাবেই পাবেই পাবেই। তার জন্য ওই একটা কথা, আমার শেষ কথা, ডু ফর ড্রিম, ডু ফর ডু, আর ডু ফর ডিসকভারি। স্বপ্ন দেখো, শ্রম করো, এবং নিজেকে যত আবিষ্কার করবে সঠিক জায়গায় পৌঁছতে পারবে। সবাইকে আবার আমার অনেক প্রণাম, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।